আজ আমরা ইতিহাসের একটা খুব অন্ধকার সময়ে ফিরে যাব। 1946 সাল 16ই আগস্ট, কলকাতা। দিনটা পরিচিত ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে। হ্যাঁ, সর্বভারতীয় মুসলিম লীগ সেদিন পৃথক পাকিস্তানের দাবিতে পথে নেমেছিল, কিন্তু তার ফল হয়েছিল ভয়াবহ একটা সাংঘাতিক সাম্প্রদায়িক দাঙ্গা। একদম। তো আজ আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে, তাই না? সরকারি নথি, কিছু গবেষণাপত্র। হ্যাঁ, সরকারি আর্কাইভ, রিসার্চ পেপার, উইকিপিডিয়া তো আছেই, কিছু ব্যক্তিগত সাক্ষ্য, খবরের কাগজের রিপোর্টও আছে। সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব কি ঘটেছিল, কেন, আর এর ফলাফল কি হয়েছিল। ঠিক, শুধু ঘটনাগুলো পরপর বলা নয়, আমরা একটু গভীরে যাব। কারণগুলো কি ছিল, সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কেমন পড়েছিল। আচ্ছা, শুরুতেই আসি প্রেক্ষাপট নিয়ে। মুসলিম লীগ কেন এই ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিল? আসলে এর ঠিক আগেই ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছিল। 1946-এর জুলাইতে মুসলিম লীগ ওই প্ল্যানটা প্রত্যাখ্যান করে, আর তখনই তারা ঠিক করে পৃথক পাকিস্তানের দাবিতে বা সরাসরি পথে নামতে হবে। রাজনৈতিক উত্তেজনা তখন নিশ্চয়ই খুব বেশি ছিল। চরম, সূত্রগুলো তাই বলছে। জিন্নার সেই বিখ্যাত কথাটা তো আমরা জানি, হয় ভারত ভাগ হবে, নয়তো ধ্বংস হবে। পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠছিল, বুঝলেন তো। আর তখন তো বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওনার ভূমিকা নিয়েও তো অনেক কথা ওঠে। হ্যাঁ, ওনার ভূমিকাটা বেশ বিতর্কিত। যেমন ধরুন, 16ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা। অনেকে মনে করেন এটা আগুনে ঘি ঢালার মতো হয়েছিল। আর দাঙ্গা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা, সেটাও তো প্রশ্নের মুখে পড়েছিল। অবশ্যই, দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ বেশ জোরালো। কিছু আর্কাইভাল সোর্স বলছে ওনার প্রশাসনিক কিছু শিথিলতা ছিল হয়তো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ওনাকে ঘিরে ওই গুন্ডাদের রাজা, এই ধরনের কথাও কিন্তু শোনা যায় এই সূত্রগুলোতে। তাহলে 16ই আগস্ট ঠিক কি হয়েছিল, কিভাবে শুরু হলো ব্যাপারটা? সরকারি নথি থেকে যা পাওয়া যাচ্ছে, সকাল থেকেই শহরে একটা টানটান উত্তেজনা ছিল। মুসলিম লীগের মিছিল বেরোনোর কথা, কিছু জায়গায় হিন্দুরা প্রতিরোধ তৈরির চেষ্টা করছিল। যেমন ধরুন, ব্যারিকেড তৈরি করা, দোকানপাট বন্ধ করানো হচ্ছিল। হ্যাঁ, জোর করে বন্ধ করানোর চেষ্টা চলছিল। আর খুব তাড়াতাড়ি ব্যাপারটা হাতাহাতিতে গড়ায়। ইট পাটকেল ছোড়াছুড়ি, লাঠালাঠি, বিশেষ করে উত্তর কলকাতায়। কারা জড়িয়ে পড়েছিল এই সংঘর্ষে? শুধু কি রাজনৈতিক কর্মীরা? দেখুন, শুরুতে হয়তো ছাত্র বা রাজনৈতিক কর্মীরা ছিলেন, কিন্তু আর্কাইভ বলছে বেলা যত গড়িয়েছে সংঘর্ষের চরিত্রটা পাল্টে গেছে। জড়িয়ে পড়েছে মূলত সাধারণ নিম্নবিত্ত মানুষ। যেমন ধরুন, গোয়ালা, রিক্সা চালক, ঠেলাওয়ালা, বস্তিবাসী, আর তার সাথে অবশ্যই নানা ধরনের দুষ্কৃতী। ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খুব দ্রুত। আর হিংসার মাত্রা কতটা ভয়াবহ ছিল সেটা অকল্পনীয়। 16 আগস্ট রাত থেকে হিংসা সাংঘাতিক রূপ নেয়। উত্তর কলকাতার অলিগলি তো প্রায় মৃত্যুপুরী। ন্যাশনাল আর্কাইভসের বিবরণে শিউরে ওঠার মতো তথ্য আছে। কি রকম? যেমন ধরুন, বিবেকানন্দ রোড আর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ে প্রায় 50 জন বিহারি হিন্দু রিক্সা চালককে খুব নৃশংসভাবে মারা হয়। আবার একটু দূরেই সেন্ট্রাল অ্যাভিনিউতে একটা মন্দিরের কাছে প্রায় 30 জন মুসলমানকে হত্যা করা হয়। অস্ত্র হিসেবে কি ব্যবহার হচ্ছিল? সাধারণ জিনিস, কামারশালায় বানানো বর্ষা, রড, ছুরি, এসব। এমনকি বাড়ি তৈরির যে রড থাকে, সেগুলো চুরি করে দুদিক ধারালো করে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথাও আছে। নারী, পুরুষ, শিশু কেউ বাদ যায়নি। এই পরিস্থিতিতে প্রশাসন, পুলিশ কি করছিল? দেখুন, পুলিশ বা প্রশাসন কার্যত অপ্রস্তুত ছিল। এত বড় আকারের দাঙ্গা সামলানো হয়তো তাদের ক্ষমতার বাইরে ছিল। কিছু জায়গায় গুলি চালানোর কথা জানা যায়, যেমন হ্যারিসন রোডে। কাঁদানো গ্যাসও ব্যবহার হয়েছে। কিন্তু মোটের উপর তারা ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হয়। সেনা নামাতেও দেরি হয়েছিল বলে বিতর্ক আছে। তবে একটা জিনিস, ইউরোপীয়দের ওপর কিন্তু সাধারণত আক্রমণ হয়নি। আর এই সময়ে গোপাল মুখার্জি গোপাল পাঠার নামটা সামনে আসে। তার ভূমিকাটা ঠিক কি ছিল? গোপাল মুখার্জিকে নিয়ে তথ্যগুলো বেশ পরস্পর বিরোধী। কিছু সূত্র, যেমন দ্য প্রিন্ট বা ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী, তিনি হিন্দুদের বাঁচাতে বা ধরুন পাল্টা আক্রমণের জন্য একটা দল তৈরি করেন। অস্ত্র জোগাড় করেছিলেন? হ্যাঁ, আমেরিকান সৈন্যদের কাছ থেকে পিস্তল, গ্রেনেড জোগাড় করার কথাও কিছু সূত্রে পাওয়া যায়। তার নীতি ছিল আঘাত এলে পাল্টা আঘাত দিতে হবে। তাহলে তার ভূমিকা নিয়ে বিতর্ক থাকাটা স্বাভাবিক। একদম।
কারো কাছে তিনি রক্ষাকর্তা, আবার কারো চোখে তিনি নিজেই হিংসার প্রতীক। সূত্রগুলো কিন্তু এই দুটো দিকই তুলে ধরে। হতাহতের সংখ্যা নিয়েও তো নিশ্চিত করে কিছু বলা কঠিন। খুব কঠিন। সংখ্যাটা নিয়ে অনেক মতভেদ। ন্যাশনাল আর্কাইভস বলছে হয়তো 2-3 হাজার, উইকিপিডিয়াতে 4 থেকে 10 হাজারের কথাও বলা আছে। আসল সংখ্যাটা হয়তো আর জানা যাবে না। কিন্তু ভয়াবহতাটা স্পষ্ট। হ্যাঁ, খালে, নর্দমায়, রাস্তায় মৃতদেহ পড়ে থাকার ছবিটা, সেটা সব সূত্রেই আছে। আর্কাইভের একটা বিশ্লেষণে দেখা যায় মৃতের সংখ্যায় হিন্দু মুসলিম অনুপাত হয়তো প্রায় সমান বা মুসলিমদের দিকে কিছুটা বেশি ছিল, কিন্তু আর্থিক ক্ষতিটা হিন্দুদের অনেক বেশি হয়েছিল। প্রায় 2-3 হাজার দোকান লুটপাট বা পোড়ানো হয়। একটা গবেষণাপত্র বলছে মুসলিমদের দোকানের উপর আক্রমণ হয়েছিল প্রায় 47%, যেখানে হিন্দুদের ক্ষেত্রে সেটা ছিল 24%। অসামঞ্জস্যপূর্ণ একটা হিসেব। আচ্ছা, সংবাদ মাধ্যম তখন কি করছিল? তাদের ভূমিকা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ এবং বেশ জটিল ভূমিকা ছিল। বিভিন্ন কাগজ, ইংরেজি, বাংলা, তারা ঘটনাটাকে নানা দিক থেকে দেখিয়েছে। আর এই খবর পরিবেশন অনেক সময় জনমতকে প্রভাবিত করেছে, এমনকি উত্তেজনা বাড়াতেও সাহায্য করেছে বলে কিছু সূত্র মনে করে। একই ঘটনা নিয়ে নানা রকম বয়ান পাওয়া যায়। আর এই দাঙ্গার প্রভাব তো শুধু কলকাতাতেই সীমাবদ্ধ ছিল না। না, একদমই না। এরপর তো নোয়াখালী, বিহার, পাঞ্জাব, বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। আসলে এই ঘটনাটা ভারত ভাগের প্রক্রিয়াকে আরও যেন এগিয়ে দেয়। বাংলার ভাগ হওয়ার পেছনেও এর একটা বড় ভূমিকা ছিল। কলকাতার জনবিন্যাসেও তো একটা বড় পরিবর্তন এসেছিল এরপরে। হ্যাঁ, বিরাট পরিবর্তন। উইকিপিডিয়ার তথ্য যদি দেখি, 1941 সালে যেখানে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 73%, সেটা 1951 সালে বেড়ে হয় 84%। আর মুসলিম জনসংখ্যা 23% থেকে কমে দাঁড়ায় 12%। এটা একটা বিশাল ডেমোগ্রাফিক শিফট। কারণটা অবশ্যই দাঙ্গা এবং তার পরবর্তী দেশভাগ। একদম। আসলে এই দাঙ্গার ক্ষতটা খুব গভীর ছিল। একটা সূত্র যেমন বলছে, এই ঘটনার স্মৃতি, এর যে সাম্প্রদায়িক তিক্ততা, সেটা আজও এই অঞ্চলের মানুষের মনে কোথাও যেন রয়ে গেছে। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে 1946-এর এই কলকাতা দাঙ্গা শুধু কিছু সংখ্যার পরিসংখ্যান নয়। এর পেছনে ছিল খুব জটিল রাজনৈতিক খেলা, সামাজিক বিভেদ, অর্থনৈতিক কারণ, সবকিছুর একটা ভয়ঙ্কর মিশ্রণ। হ্যাঁ, সূত্রগুলো ঘাটলে সেই কঠিন ছবিটাই উঠে আসে। আর আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন মনে ঘুরছে। কি প্রশ্ন? এই যে ঐতিহাসিক ট্র্যাজেডি আর গোপাল পাঠার মতো এমন বিতর্কিত চরিত্রদের নিয়ে তৈরি হওয়া এত পরস্পর বিরোধী স্মৃতি, এগুলো আজকের দিনেও আমাদের সমাজকে, আমাদের চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করে? সূত্রগুলো যে পুরনো ক্ষত বা অবিশ্বাসের কথা বলছে, তার রেশ কি আজও আমরা বয়ে চলেছি? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।